গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিতে ইসরায়েল রাজি হয়েছে বলে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এ কথা জানান তিনি। প্রেসিডেন্ট লিখেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী এবং কার্যকর শান্তি প্রতিষ্ঠায় দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। কাতার এবং ইজিপ্টের মাধ্যমে যুদ্ধবিরতি বিষয়ক পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে গাজায় হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি মানবে না বলে জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে তার প্রতিনিধি দলের দীর্ঘ বৈঠক ফলপ্রসূ হয়েছে। ওই বৈঠকে ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলেও জানান ট্রাম্প। হামাস যুদ্ধবিরতির সব শর্ত মেনে নেবে এমন আশা জানিয়ে তিনি লিখেন, কাতার এবং ইজিপ্টের মাধ্যমে যুদ্ধবিরতি সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়া হবে। কূটনীতি বিশ্লেষকদের ধারণা, আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার উপর জোর দিতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী এবং কার্যকর শান্তি প্রতিষ্ঠায় সংঘাতে লিপ্ত দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। এদিকে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডিরমার ওয়াশিংটন সফর শুরু করেছেন। এনবিসি নিউজ জানায়, গাজায় যুদ্ধবিরতি, ইরানের পরমাণু কর্মসূচি সহ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সাথে বৈঠক করবেন ডিরমার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়টি অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এছাড়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় প্রায় ১০০ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন বলে জানায় আল জাজিরা। হামাসের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, যুদ্ধবিরতির নামে নতুন করে হত্যাযজ্ঞের পরিকল্পনা করছে ইসরায়েল। তিনি আরো জানান, গাজায় আইডিএফ এর হামলা বন্ধ না হলে কোনো ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হবে না হামাস। গাজার আশ্রয়কেন্দ্র এবং প্রাণকেন্দ্রগুলোতে হামলার অসংখ্য অভিযোগ উঠলেও ক্ষুধার্ত বাসিন্দাদের উপর হামলা চালানো বন্ধ করেনি আইডিএফ। এরই মধ্যে একটি ক্যাফেতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। একই দিন গাজার ইয়াফা স্কুলে হামলা চালায় আইডিএফ। হামলার আগে স্কুলটি থেকে পালিয়ে যাওয়া হামাদা আবু জারদেহ আল জাজিরাকে জানান, উদ্বাস্তুদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলটি খালি করতে মাত্র ৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। গাজার মধ্যাঞ্চলের দির আল বালাহ এলাকার আল আকসা হাসপাতাল প্রাঙ্গণেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আমেরিকা ইসরায়েলের কাছে $৫১০ বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ইরানের ওপর হামলায় ইসরায়েল উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র ব্যবহার করার পরেই এই বৃহৎ আকারের বিক্রি অনুমোদন করা হলো। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাবেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অপরদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার ইরানের পার্লামেন্টে নতুন এই আইন পাশ হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলের কাছে নতুনভাবে $৫১০ মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতে উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ ব্যবহার করার পর ইসরায়েলকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ইউএস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এর ফলে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনবসতি সুরক্ষায় আরও দক্ষ হবে বলে জানানো হয়। এদিকে গাজা যুদ্ধের অবসানে আমেরিকার প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট, বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। নেতানিয়াহু আরও জানিয়েছেন, এই সফরে আমেরিকার সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে। অপরদিকে দখলদার
ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার ইরানের পার্লামেন্টে নতুন এই আইন পাশ হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও আমেরিকার হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল, আমেরিকা ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। স্টারলিংক সহ অন্যান্য অনুমোদন নেই এমন ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয়, বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড পেতে হবে। তুর্কির ব্যঙ্গাত্মক ম্যাগাজিন লেমানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে প্রকাশিত এক কার্টুনকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কার্টুনিস্ট সহ ওই ম্যাগাজিনের 4 কর্মীকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কার্টুনটিকে তিনি জঘন্য উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনায় তুর্কি জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনায় জনপ্রিয় ব্যঙ্গাত্মক ম্যাগাজিন লেম্যানের একাধিক কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন কার্টুনিস্ট দোয়ান পেহলেভান, ম্যাগাজিনের প্রধান সম্পাদক, একজন গ্রাফিক ডিজাইনার এবং ম্যানেজার। এছাড়াও 2 সম্পাদকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এদিকে দেশজুড়ে প্রতিবাদ, সংঘর্ষ আর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে চলছে তুমুল বিতর্ক। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আমাদের পুলিশ ও বিচার বিভাগ এই ঘৃণ্য অপরাধের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিল, বাজেয়াপ্ত করেছিল প্রশ্নবিদ্ধ ম্যাগাজিনটি। আমাদের পবিত্র মূল্যবোধের বিরুদ্ধে কেউ কথা বললেই আমরা তা মেনে নেব না। যারা নবীদের অবমাননা করবে তারা আইনের মুখোমুখি হবে। ধর্মীয় রক্ষণশীলদের কড়া সমালোচনার মুখে পড়ে ম্যাগাজিন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানায়, কার্টুনটির উদ্দেশ্য ছিল ইসরায়েলি হামলায় নিহত এক মুসলিমের দুঃখ ফুটিয়ে তোলা, নবীদের অবমাননা নয়। কিন্তু সরকারের দাবি এর স্পষ্ট উদ্দেশ্যই ছিল ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং এজন্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে এসে ক্ষোভ প্রকাশ করেন সরকারি কর্মকর্তা মোহাম্মদ এমিন নেচিন পশয়। আমি এখানে এসেছি আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করতে। আমি অন্য পক্ষের ব্যাখ্যাও পড়েছি, কিন্তু আমার কাছে তা আন্তরিক মনে হয়নি। এই কার্টুনে সরাসরি না হলেও সূক্ষ্মভাবে আমাদের নবীকে ইঙ্গিত করা হয়েছে, যা আমরা মেনে নিব না। ইস্তানবুলে শতাধিক মানুষ ম্যাগাজিনটির বিরুদ্ধে বিক্ষোভ করে। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেও জনতা দাবি তোলে, ধর্ম অবমাননাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিতর্ক আরো ঘনীভূত হচ্ছে তুর্কিয়ে, যেখানে প্রেস ফ্রিডম সূচকে দেশটির অবস্থান বর্তমানে 158তম। প্রতিবাদে অংশ নেন হোদ্রি মেইদান পত্রিকার সম্পাদক হসরেত ইলদিরিমো। আমরা গণতান্ত্রিক উপায়ে প্রতিক্রিয়া জানিয়েছি, যেমন লেমানের অফিস ঘেরাও এবং প্রতিবাদ কর্মসূচি। তবে যদি ভিন্ন ধরনের প্রতিক্রিয়া হতো তাহলে সবাই জানে চার্লি হেবদোর ঘটনায় কি হয়েছিল। তারা এই জাতির স্নায়ুবিন্দুগুলোকে নাড়িয়ে দিচ্ছে, আর এর পরিণতি সুখকর নাও হতে পারে। এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েলিকায়া বলেন, এই নির্লজ্জ ব্যক্তিরা আইনের মুখোমুখি হবে। আপনারা আমাদের নিরাপত্তা বাহিনী বা বিচার থেকে পালাতে পারবেন না। তুরস্কে এই বিতর্ক ঘিরে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক উত্তাপ। ধর্মীয় অনুভূতির প্রশ্নে আপোষহীন সরকারের অবস্থান, আর এর বিপরীতে রয়েছে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন। দুবাইয়ের আকাশে দেখা গেল এক নতুন চমক। ট্রাফিক জটে হাঁসফাঁস করা যাত্রীদের জন্য আকাশপথে চলবে এই ট্যাক্সি। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ও পরিবেশ বান্ধব এই ট্যাক্সি 45 মিনিটের পথ পাড়ি দেবে মাত্র 12 মিনিটে। 2026 সাল থেকে চালু হতে যাচ্ছে এই এয়ার ট্যাক্সি পরিষেবা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট। দুবাইয়ে যানজট কমাতে এক ধাপ এগিয়ে গেল আকাশপথে যাত্রী পরিবহন ব্যবস্থা। আমেরিকার ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি জবি এভিয়েশন সম্প্রতি দুবাইয়ের মরুভূমিতে তাদের বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির সফল উড্ডয়ন সম্পন্ন করে।
জবির ইউনাইটেড আরব আমিরাতের জেনারেল ম্যানেজার অ্যান্টনি খুরি জানান, দুবাইয়ের আকাশে একজন পাইলট সহ বৈদ্যুতিক উড়োজাহাজ সফলভাবে উঠতে পেরেছে। Today honestly marks a major milestone for the aviation world and for the Dubai Aerial Taxi project. We were able to fly a inhabited, piloted eVTOL in the skies of Dubai. 2026 সালে দুবাইয়ের 4টি স্থানে চালু হতে যাচ্ছে এই সেবা। প্রাথমিকভাবে এর ভাড়া তুলনামূলক বেশি হবে এবং যাত্রী হবে ধনী ব্যক্তিরাই। তবে ভবিষ্যতে এই এয়ার ট্যাক্সি সবার নাগালে আনার পরিকল্পনা রয়েছে, যদিও এখনও চূড়ান্ত অনুমোদন ও অবকাঠামোগত প্রস্তুতি বড় চ্যালেঞ্জ। এয়ার ট্যাক্সি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরা পৌঁছাতে সময় নেবে মাত্র 12 মিনিট, যেখানে গাড়িতে এই পথ পাড়ি দিতে লাগে 45 মিনিট। জবির তৈরি এই বাহনটি ঘন্টায় 320 কিলোমিটার বেগে উঠতে পারে এবং একটানা চলতে পারে 160 কিলোমিটার। জবির উড়োজাহাজ নির্মাতা শাখার প্রেসিডেন্ট দিদিয়ের পাপাদোপুলোস বলেন, যোগাযোগ ব্যবস্থা ও আকাশসীমায় চলাচলের জন্য সবকিছুতেই রাখা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। Everything we're designing in the aircraft, from the design of the aircraft itself to the design of how it interacts and flies in the airspace, has safety in mind. যানজট কমানো ও সময় বাঁচানোর বিষয়টি উল্লেখ করে পাপাদোপুলোস বলেন, এই প্রযুক্তির মূল লক্ষ্য হল মানুষের যাতায়াতের সময় বাঁচানো, একই সাথে পরিবেশের প্রতিও দায়িত্বশীল থাকা। To save everybody around the world valuable time as they're moving from point A to point B around the world, but while doing that also being conscious of the environment and conscious of the operations around us. উড়ন্ত ট্যাক্সি হয়তো একসময় শুধু সায়েন্স ফিকশনে দেখা যেত, কিন্তু দুবাই সেটাকে বাস্তবে রূপ দিতে চলেছে। তবে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল করতে এখনও কিছু চ্যালেঞ্জ বাকি বলে জানান উদ্যোক্তারা। তুর্কির 5টি অঞ্চলের ভয়াবহ দাবানল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব অঞ্চলগুলো থেকে 50,000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তীব্র তাপদাহে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল এবং জার্মানিতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড গরমে ইটালিতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ইউক্রেনের লুহান্স্ক অঞ্চল পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে লুহান্স্ক এখন রাশিয়ার অংশ এবং এই অঞ্চল আর ইউক্রেনকে ফেরত দেওয়া হবে না। ইউরোপের আরও নানা ঘটনাবলী বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তুর্কির দাবানল পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে দেশটির ইজমির, মানিসা এবং হাতাই প্রদেশের 5টি অঞ্চলে। ওই অঞ্চলগুলো থেকে 50,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ইজমির প্রদেশ থেকে 42,000 মানুষকে বাড়িঘর ছেড়ে সরে যেতে হয়েছে। সোমবার দাবানলের আগুনে অন্তত 200 ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট। তুর্কির বন মন্ত্রণালয় জানিয়েছে পুরো দেশ জুড়ে অন্তত 263টি দাবানল সৃষ্টি হয়েছে। এদিকে তীব্র তাপদাহে ফ্রান্স, স্পেন, ইটালি, পর্তুগাল এবং জার্মানিতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এর মাঝে তীব্র গরমে ইটালির বোলোনিয়া ও টিউরিনে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বিদায়ী জুন মাস স্পেনের বার্সেলোনার ইতিহাসে 100 বছরের মধ্যে উষ্ণতম মাস ছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। পর্তুগালে জুন মাসে সর্বোচ্চ 115.88 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে লুহান্স্ক এখন রাশিয়ার অংশ এবং এই অঞ্চল আর কখনোই ইউক্রেনকে ফেরত দেওয়া হবে না। ইউক্রেনে হামলা শুরুর পর প্রথমবারের মতো কোনো এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হলো রাশিয়া। এদিকে সোমবার ইউক্রেনের নৌবাহিনীর জ্বালানি সরবরাহকারী স্থাপনা সহ একাধিক অবকাঠামোয় হামলা চালিয়েছে রুশ বাহিনী। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরের মেলরিক স্টার টাউনের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে ধারালো অস্ত্রের আঘাতে 1 জন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7:30টার দিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রোন ওভারল্যান্ডবার্গে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীকে আটক করলেও কেন এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। মুসলিমদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর অভিযোগে তুর্কিতে 4 জনকে আটক করেছে দেশটির পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেমেন ম্যাগাজিনের এমন কাজের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে যারা জানিয়েছে ম্যাগাজিনটির এডিটর ইন চিফ, গ্রাফিক্স ডিজাইনার, ইনস্টিটিউশনাল ডিরেক্টর এবং কার্টুনিস্টকে আটক করা হয়েছে। তবে পত্রিকাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যঙ্গচিত্র ছাপায়নি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রাকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে একটি ফোনালাপ
ফাঁস হওয়ার ঘটনায় দেশজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হলে আদালত এই আদেশ দেন। সিনাওয়াত্রা সাময়িক বরখাস্ত হওয়ায় উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ক্যাম্বোডিয়ার প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে টেলিফোনে সীমান্ত বিরোধ নিয়ে পেতংতানের কথা হয়েছিল। ফোনালাপের সময় পারিবারিকভাবে পরিচিত হুন সেনকে আঙ্কেল সম্বোধন করে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এছাড়া ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ প্রসঙ্গে নিজ দেশের সামরিক বাহিনীর এক কমান্ডারের তীব্র সমালোচনাও সেই ফোনালাপে করেছিলেন সিনাওয়াত্রা। টেলিফোনের এই কথোপকথন ফাঁস হওয়ার পর থাইল্যান্ড জুড়ে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজধানী ব্যাংককে বিক্ষোভ সমাবেশ করেন হাজার হাজার মানুষ। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেয় আদালত। সিনাওয়াত্রাকে বরখাস্ত করার জন্য সাংবিধানিক আদালতে মঙ্গলবার আইন প্রণেতাদের 9টি ভোটের মধ্যে তার বিপক্ষে আসে 7টি ভোট। ফলে সিনাওয়াত্রার বরখাস্তের মামলাটি বিবেচনায় নিয়ে তার আত্মপক্ষ সমর্থনের জন্য 15 দিন সময় দেয় আদালত। রায়ের পর আদালতের বাইরে পেতংতান সিনাওয়াত্রা সাংবাদিকদের জানান তিনি যা করেছেন দেশের মঙ্গলের জন্য করেছেন। আমার কার্যক্রমে যারা হতাশ হয়েছেন আমি তাদের কাছে দুঃখিত। আমি নিশ্চিত করছি আমার লক্ষ্য সম্পূর্ণই জাতির মঙ্গলের কথা বিবেচনা করেই করা। আমার কাজের ধরনের জন্য আমি দুঃখিত, যদিও সেগুলো অনেকেই পছন্দ করত না। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার ইচ্ছা শতভাগ নির্ভেজাল বলেও দাবি করেন অব্যাহতি পাওয়া থাই প্রধানমন্ত্রী। আদালতের নির্ধারিত সময়ের মাঝে নিজের মূল উদ্দেশ্য স্পষ্ট করবেন বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। এ সময় বরখাস্ত হওয়ার সময়ও জাতির জন্য কাজ করার আকাঙ্ক্ষা জানান সিনাওয়াত্রা। নির্দিষ্ট যে সময়টায় আমি বরখাস্ত থাকব, এই সময়েও আমি থাই নাগরিকদের জন্য কাজ করতে পারবো। আমি শারীরিক ও মানসিকভাবে শতভাগ স্বাভাবিক আছি এবং আমার সক্ষমতা অনুযায়ী যে কোনো কাজের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রীর বরখাস্তের কারণে এখন উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুরুং রুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। যদি প্রধানমন্ত্রীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয় তাহলে গত বছরের অগাস্টের পর থেকে সিনাওয়াত্রা হবেন ফিউ থাই পার্টির দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি তার পদ থেকে অপসারিত হবেন। 38 বছর বয়সী থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ এই প্রধানমন্ত্রী তার মায়ের বোন ইংলাক সিনাওয়াত্রার পর দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।